নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। গৃহস্থের বাড়িতে চোর চুরি করল, গৃহস্থ সর্বশান্ত হলেন। তারপর তিনি যখন প্রতিকারের জন্য আইন রক্ষকদের কাছে গেলেন, আইন রক্ষকরা বললেন যে আমাদের কিছু করণীয় নেই, আপনি চোরের কাছেই যান, বলুন তারা যা চুরি করেছে সেটা যেন তারা ফিরিয়ে দেয়। এসএসসির পরীক্ষার পর তথাকথিত যোগ্য চাকরিহারাদের এই বার্তাই দিচ্ছে রাজ্য সরকার। বারবার বলছে আমাদের উপর ভরসা রাখুন, আমরা আদালতে গেছি, আইন প্রক্রিয়া চলবে, শেষ রক্তবিন্দু দিয়ে রাজ্য সরকার চেষ্টা করবে যোগ্যদের চাকরি বাঁচাতে। যে যোগ্যরা আজকে চাকরি হারিয়ে রাজপথে বসে আছেন, অনিশ্চিত ভবিষ্যতের প্রহর গুনছেন, কেউ অসুস্থ হয়ে পড়েছেন, শিশুপুত্র কন্যা স্ত্রী স্বামীকে নিয়ে এসছেন অনেকে, তারা কি এইটুকু বুঝতে পারছেন না যে তাদের এই দুর্দশা দুর্গতির জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর? রাজ্য সরকারের কাছে তারা কি আবেদন নিবেদন করছেন? এই আবেদন নিবেদনে কোনো লাভ হবে না, কারণ রাজ্য সরকারের পর্বত প্রমাণ দুর্নীতির মাসুল তারা দিচ্ছেন। তারা ভিক্টিমাইজড রাজ্য সরকারের দুর্নীতির জন্য। এখন তারা প্রতিকার চাইছেন সেই দুর্নীতিবাজদের কাছে গিয়ে। আপনারা লেখাপড়া শিখেছেন, পরীক্ষা দিয়ে যোগ্যভাবে চাকরি পেয়েছেন, আপনাদের এই সাধারণ বোধ বুদ্ধিটুকু নেই। আপনারা শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন, 3টে পয়েন্ট কি? সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছে সেই রিভিউ পিটিশনে তারা কি কি বলেছে সেটা যোগ্যদের জানাতে হবে। 2, যে যদি রিভিউ পিটিশন যদি খারিজ হয়ে যায় তখন যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি টিকিয়ে রাখার জন্য সরকার কি পদক্ষেপ করবে। 2, 3, সুপ্রিম কোর্ট যে বলেছিল যে 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, তার অগ্রগতি কতদূর হলো? ফাইন। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন আপনারা জানতে পেরে যাবেন যে সুপ্রিম কোর্টে আরো একটা মামলা দায়ের হয়েছে এবং সেটা গ্রহণ হয়েছে কিনা, যে ওয়েমার শিটের কপি দেওয়া এবং যোগ্য অযোগ্যদের চিহ্নিত করার জন্য আবার মামলা হয়েছে। এখন প্রশ্ন হলো 31শে মে, সময় তো বাকি নেই, সময় এলো কাছে। দেখুন, এসএসসির যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিন্তু সৎ মানুষ, তাকে আমরা কাঠগড়ায় তুলছি, কিছু করার নেই, কারণ এসএসসি নামক যে প্রতিষ্ঠানটার কর্ণধার তিনি, সেই প্রতিষ্ঠানটির কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এসএসসি যে সুষ্ঠুভাবে কোনো কিছু করতে পারে এই ধারণাই বঙ্গবাসীর নেই। কিন্তু তাও সিদ্ধার্থবাবু চেষ্টা করছেন যে বিজ্ঞপ্তি বেরোনোর পর যা কিছু পরবর্তী যে নোটিশ বলুন, বিজ্ঞপ্তি বলুন, সব অনলাইনে হবে। ওএমআর শিটের একটা কার্বন কপি পরীক্ষার্থীরা নিয়ে যেতে পারবেন। 3, সময় মতো পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং যতটা ট্রান্সপারেন্সি বজায় রাখা সম্ভব যাতে কোনো পরীক্ষার্থী আর আদালতের দরজায় যেতে না পারেন দুর্নীতি বা অনিয়মের অভিযোগ তুলে, সেটা এসএসসি চেয়ারপারসন করতে চাইছেন। এখন ঠিক কত শূন্য পদ হবে সেই তালিকাটা তো স্কুল শিক্ষা দপ্তরকে দিতে হবে। সেই সংখ্যাটা নাকি এখনো জানা যায়নি, অন্তত এই প্রতিবেদন আমি যখন করছি। মজার ব্যাপার হলো, একটা ফুল প্রুফ সিস্টেম যদি এসএসসি করতেও চায়, 13 তলা 14 তলাতে সায় দেবে তো? ফুল প্রুফ সিস্টেম, দুর্নীতিমুক্ত সিস্টেম 13 তলা 14 তলা বরদাস্ত করে না। যদি ফুল প্রুফ সিস্টেম হয় তাহলে ভোটের আগের বছর মাল কামানোর জায়গাটা বন্ধ হয়ে যাবে, সন্দেহ লাগে। এই সরকার হচ্ছে টওয়ের বাড়ির বোঝ। এমন কোন ক্ষেত্র নেই যেখানে
এরা কোথাও না কোথাও ঘাপলা করেনি, সব জায়গায় খুঁজলেই দেখবেন ঘাপলা, শুধু নোটের কারবার। আর তারপর যখন ফেঁসে যায় আদালতের নির্দেশে, তখন সর্বাধিনায়িকা বলেন আমি তো কিছু জানি না, রাইট টু ব্লান্ডার, আমি তো চাকরি দিতে গেছিলাম, ওই আইনজীবীরা সব চাকরি খেকো, সব আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। উনি নাকি 10 লক্ষ চাকরি রেডি করে রেখেছেন। এই যে এসএসসি চাকরির তো বিজ্ঞপ্তি দিতে হবে, কত শূন্য পদের বিজ্ঞপ্তি দেবে দেখা যাক না। উনি 10 লক্ষ চাকরি রেডি করে রেখেছেন আঁচলের তলায়, মামলা না হলেই টুক করে বার করে দেবেন, সবার হাতে মানে রোজগার মেলার মতো করে নিয়োগ পত্র দেবেন। আমি যারা অবস্থান করছেন যোগ্য চাকরিহারারা, তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, তাদের যন্ত্রণা বুঝি। তারা পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে চাকরি করেছেন, এতদিন করেছেন, হঠাৎ করে তারা অথই জলে পড়েছেন। কিন্তু তাদের একটা জিনিস বুঝতে হবে যে রাজ্য সরকারের হাতে কোনো বিষয় নেই। হ্যাঁ, তারা সুপ্রিম কোর্টের ভরসায় থাকতে পারে যদি রিভিউ পিটিশনে তাদের দাবি মান্যতা পায়। রাজ্য সরকার কিছু করতে পারবে না, কারণ রাজ্য সরকারের জন্যই তাদের এই অবস্থা। দেখুন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে না, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। ওএমআর শিট কারচুপি করে যারা চাকরি পেয়েছে তারা বসতে পারবে না, সব অযোগ্য। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দিয়েছে রিভিউ পিটিশনে তার বদল হওয়া 100-র মধ্যে 99% চান্স নেই। অভিষেক মানু সিংভি সেটা বলেছেন তো, অভিষেক মানু সিংভি তো আইনটা গুলে খেয়েছেন, সুপ্রিম কোর্টে তিনি দীর্ঘদিন সওয়াল করেন। তো আমেদাবাদে যখন কংগ্রেসের অধিবেশন হলো, তখন রাহুল গান্ধীর সঙ্গে এই বিষয়ে কথা হয়। তিনি নাকি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন যে রিভিউ পিটিশন হলে সুরাহা মেলার সম্ভাবনা কম। হাতে তো কয়েক ঘন্টা সময়, বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের সামনে 2-3টে রাস্তা খোলা আছে। 1, তারা আবার পরীক্ষা দিন, লড়াই করে মেধা তালিকায় জায়গা করে নিন। 2, তারা যদি পরীক্ষা দেবেন না বলে অনড় থাকেন, তাহলে তাদের এমন অবস্থান নিতে হবে, এমন আন্দোলন গড়ে তুলতে হবে গান্ধীগিরির মাধ্যমে, যাতে পশ্চিমবঙ্গের জনগণ উদ্বেলিত হয় এবং এই পাপের খেসারত রাজ্য সরকার এবং শাসক দলকে দিতে হয়। অবশ্যই নির্বাচন। 3, তারা অন্য কোনো পেশায় যাওয়ার ব্যাপারে প্রিপারেশন নেই। এর বাইরে কিন্তু কোনো অপশন নেই, এটা বুঝতে হবে। আপনি বিকাশ বাবুর বাড়ি গেলেন, আপনি অভিজিৎ বাবুর বাড়ি গেলেন, আপনি ব্রাত্যবাবুর সঙ্গে বৈঠক করতে চেয়ে চিঠি দিলেন, এগুলো করতেই পারেন। তারা আপনাকে সুপরামর্শই দেবেন, অভিজিৎ বাবুও দেবেন, বিকাশ বাবুও দেবেন, যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন যদি তাদের পক্ষে যায় সব থেকে ভালো, যদি না যায় তাদের কিন্তু আবার পরীক্ষায় বসতে হবে যদি তারা চাকরিটা করতে চায়। এছাড়া কিন্তু তাদের সামনে কোনো রাস্তা খোলা নেই। আর যদি তারা মনে করেন কোনো অবস্থাতেই তারা আর পরীক্ষায় বসবেন না, যাদের জন্য তাদের চাকরি গেছে, যাদের জন্য তারা এই চরম দুর্বিপাকে পড়েছেন, জীবনটা ভেসে গেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের বিরুদ্ধে মানুষকে একজোট করুন গান্ধীগিরির মাধ্যমে, যাতে 6-7 মাস বাদে, 8-9 মাস বাদে নির্বাচনে এই দুর্নীতিগ্রস্তরা মানুষের ক্রোধ কি জিনিস সেটা ইভিএম এর মাধ্যমে টের পায়। এর বাইরে তো কোনো অপশন নেই, এর বাইরে কোনো অপশন নেই। যে কোনো একটা আপনাদের বেছে নিতে হবে। শিক্ষামন্ত্রী মানে নাট্যমন্ত্রীর কোনো ক্ষমতাই নেই, এ রাজ্যের কোনো মন্ত্রীর কোনো ক্ষমতা নেই। 14 তলা যা বলবে সেটা বিনা বাক্য বয়ে মানতে হবে। বিনা বাক্য বয়ে
যদি না মানেন, যদি আপনার বিবেক জাগ্রত হয়, আপনি ভর্ৎসিত হবেন, আপনার মন্ত্রিত্বের চাকরিটা যাবে। নাট্যমন্ত্রীর এই সৎসাহস নেই যে ন্যায্য কথাটা 14 তলার মুখের উপরে বলবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তিনি ভীষণ রকম অনুপ্রাণিত এবং 15 বছর ধরে মন্ত্রিত্ব করে তিনি মন্ত্রিত্ব করাটাই তার জন্মগত অধিকার বলে মনে করেন। তাই তার কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন না। তার বিবেক মাঝে মধ্যে দংশন হয়, কিন্তু তারপরে তিনি বলেন আমি অপারক, আমার কিছু করার নেই। আমি তো একটা টিমের সদস্য, টিম যখন বিপদে পড়েছে তখন আমি নৈতিকতার দোহাই দিয়ে কিভাবে দায়িত্ব ছেড়ে আসতে পারি। হ্যাঁ, যদি 2026-এ সরকার ক্ষমতায় আসে, আমি তখন সর্বাধিনায়িকাকে বলবো যে সর্বাধিনায়িকা, আমাকে যদি মন্ত্রী করেন দয়া করে আর শিক্ষা দপ্তরে দেবেন না। আমার প্রেশার বেড়ে গেছে, আমার শরীর খারাপ হচ্ছে, আমি অন্যের দায় আর নিতে পারবো না, আমি আর নোংরা ঘাঁটতে পারবো না। কিন্তু সেটা পরের কথা, যদির কথা নদীর পারে। এখন তার বিবেক দংশন হলেও যোগ্য চাকরি প্রার্থীরা ভাববেন না বিবেক দংশনের তাড়নায় তিনি এমন কোন পদক্ষেপ নেবেন যেটা তাদের পক্ষে যাবেন। তিনি একটা অবস্থান নিলেন, এই পকেট থেকে রেজিগনেশন লেটারটা বার করে সর্বাধিনায়িকার কাছে দিয়ে দিলেন, বললেন এনাফ ইজ এনাফ। আমি মনে করি যে আমাদের রাজ্য সরকার এই দায় এড়াতে পারে না, তাই নৈতিক কারণে আমি আমার পদত্যাগপত্র দিলাম। ওগুলো নাটকে মঞ্চস্থ হয়, ওগুলো হয়, নাট্যমন্ত্রী ওই সব কথা নাটকের মঞ্চে বলেন, কিন্তু সেই হিম্মত তার নেই যে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিজের বিবেকের তাড়নায় একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তের জন্য বাংলার মানুষটাকে কুর্নিশ করবে। যাক, অন্তত একটা লোক তো এই অনাচারের বিরুদ্ধে সরকারের মধ্যে থেকেও সরব হয়েছে। সেই হিম্মত নেই। আপনারা চাকরিহারারা কেন বারবার চিঠি দিচ্ছেন? শুনলাম তার মেল আইডি বদলে গেছে, মেল করলে সেটা বাউন্স করে যাচ্ছে। সময় নষ্ট করবেন না। আমি প্রথম থেকেই বলেছিলাম, অনেকেই বলেছিলেন আমার মতো, যে আপনারা সুপ্রিম কোর্টের রায়টা না প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পর্যন্ত পড়ুন, বারে বারে পড়ুন। যদি না বুঝতে পারেন আইনজীবীদের শরণাপন্ন হন। অনেকেই রায়টা পড়েননি, রায়টা না পড়ে আপনারা রাস্তায় নেমেছেন। হ্যাঁ, যদি আন্দোলন করতে হয় এমন আন্দোলন করুন, গান্ধীগিরি কিন্তু অনেক শাসকের ভিত নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, ইতিহাস তার সাক্ষী। সেই গান্ধীগিরির মাধ্যমে আন্দোলন করুন, মানুষকে বলুন আজকে যে দুর্দশার মধ্যে তারা পড়েছেন তার জন্য দায়ী একমাত্র এই সরকার। আপনারা মানুষের দরবারে বিচার চাইছেন, দেখবেন মানুষ বা সাইলেন্ট মেজরিটি সবসময় হয়তো প্রকাশ্যে আপনাদের মঞ্চে গিয়ে আপনাদের অবস্থানকে সমর্থন করছেন না, কিন্তু নৈতিক সমর্থন করছেন। সুযোগ পেলে ইভিএম এর মাধ্যমে তারা মুখের উপর জবাব দিয়ে দেবে। সেই মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে আপনারা অনুঘটকের কাজ করতেই পারেন। বিকাশ ভবন বা সেন্ট্রাল পার্কে ম্যারাপ বেঁধে বসে থাকলে আপনাদের দাবি পূরণ হবে না। হ্যাঁ, আপনারা রাজ্য সরকার থেকে জানতে পারেন যে রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে আপনাদের পুনর্বাসনের কোনো প্ল্যান বি রেডি আছে কিনা। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন না, নেতাজি ইন্ডালে আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, অনেক রকম প্ল্যান রেডি আছে। জানতে চান যদি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় আপনাদের পুনর্বহালের ব্যাপারে তার আস্তিনে কি কি পরিকল্পনা আছে সেটা জানতে চান, সেইটা জানতে আপনি পারেন। আর যদি সদুত্তর না পান, হয় গান্ধীগিরির পথ বেছে নিয়ে আপনাদের
পথে বসানোর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন, গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে জবাব দিন, আর না হলে আবার নতুন করে পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিন। আর তাও যদি না করতে চান, ঘরে বসে থাকুন বা অন্য কোনো পেশায় যদি যোগদানের সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাকে খতিয়ে দেখুন। এর বাইরে আর কোনো রাস্তা আপনাদের সামনে নেই। তাই সামনের কয়েকটা ঘন্টা আপনাদের কাছে উদ্বেগের প্রহর। আশা করি ভালো কোনো খবর কোনো না কোনো জায়গা থেকে আপনারা পাবেন।